প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শাহনাজ পারভিন, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমার অ্যাকাউন্টিং থিওরি ক্লাসে বিবিএ অ্যাকাউন্টিং 4th ইয়ারের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি অ্যাকাউন্টিং থিওরি কোর্সটার ভ্যালুয়েশন চ্যাপ্টারটা নিয়ে ক্লাস নেব। আমি এই চ্যাপ্টারের উপরে ইতিমধ্যে আরও কয়েকটি ক্লাস নিয়েছি। আজকেও আমি এই চ্যাপ্টারের উপরে আলোচনা করব। আজকে আমি এই চ্যাপ্টারে তোমাদের শেয়ার ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করব। আমি শেয়ার ভ্যালুয়েশনের উপরে ইতিমধ্যে আরও একটি ক্লাস নিয়েছিলাম। তো চলো শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা শুরু করি। শেয়ার ভ্যালুয়েশনে গত ক্লাসে আমি যেই মেথডগুলো আলোচনা করেছিলাম তারই একটা অ্যাডভান্স রূপ নিয়ে আমি এখানে আলোচনা করব। সেটা দেখো, একটা প্রশ্ন নিয়ে এসেছে। আমি এখানে মধ্যে প্রশ্নে কি বলা আছে? The following is the extract from the balance sheet of Super Prospect Limited. Super Prospect Limited এর একটা ব্যালেন্স শিট থেকে কিছু অংশ এখানে নিয়ে এসেছি। লেখা আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল টাকা 4 লাখ। 10 টাকা করে শেয়ারের পার শেয়ারের মূল্য। এরকম শেয়ার ক্যাপিটাল হচ্ছে আমাদের 4 লক্ষ টাকা। 7% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হচ্ছে টাকা 100, 2 লাখ। জেনারেল রিজার্ভ 50,000, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 40,000, ওয়ার্কম্যান সেভিংস হচ্ছে 20,000, প্রভিডেন্ট ফান্ড 25,000, ডেপ্রিসিয়েশন রিজার্ভ 80,000 এবং ক্রেডিটর্স হচ্ছে 45,000। আমাদেরকে এখানে সুপার প্রসপেক্ট লিমিটেডের ব্যালেন্স শিটের কিছু ডেটা দেওয়া আছে। নিচে কি বলা আছে দেখো। নোটস নাম্বার 1 দেওয়া আছে, গুডউইল ইজ ওয়ার্থ টাকা 80,000, depreciation reserve is excess to the extent of taka 30,000, debtors of taka 10,000 are likely to prove bad. Number 4, there is a disputed liability of taka 10,000 not provided in the accounts. On liquidation, number 5 bola ache, on liquidation, preference shareholders have a right to participate in surplus. গত অঙ্কগুলা থেকে এই অঙ্কটা একটু ডিফারেন্স কেন দেখো। এই অঙ্কটার মধ্যে কিন্তু আমরা এই পর্যন্ত যখন তোমার নেটওয়ার্ক নির্ণয় করতাম কিভাবে, তোমার অ্যাসেটস থেকে লায়াবিলিটিস গুলো লেস করে আমরা কিন্তু ব্যবসায়ের যে নিট সম্পত্তির মূল্য, নেট অ্যাসেটস ভ্যালু, সেটা আমরা নির্ণয় করেছি। এখন কিন্তু এখানে দেখো আমাদেরকে কিন্তু অ্যাসেটস এর ভ্যালু দেওয়া নেই। নিচে কিছু তথ্য দেওয়া আছে যেগুলো কিনা নতুন করে কোনোটা ডিক্রিজ হয়েছে, কোনোটা ইনক্রিজ হয়েছে, কোনোটা নতুন করে ভ্যালুয়েশন করা হয়েছে, সেই ধরনের কিছু তথ্য দেওয়া আছে। তো এরকম যদি হয়, এখন যদি তুমি খুঁজো যে তুমি কিভাবে নেট অ্যাসেটস এর ভ্যালুটা নির্ণয় করবা, সেটাই কিন্তু তোমরা এই অঙ্কটা শিখতে পারবে। আরেকটা জিনিস তোমরা শিখতে পারবে, সেটা দেখো নিচে কি বলা আছে, অন লিকুইডেশন প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স হ্যাভ এ রাইট টু পার্টিসিপেট ইন সারপ্লাস। অর্থাৎ প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা যদি তোমার যে নেট অ্যাসেটসে যে সারপ্লাস ভ্যালু আছে সেটার যদি অংশ পায়, তাহলে কিভাবে আমরা পার শেয়ার ভ্যালুটা নির্ণয় করব সেটা তোমরা শিখতে পারবে। দেখো তাহলে আমরা কিভাবে এই অঙ্কটা করি। এখানে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে, আমরা ওনার্স ইকুইটি যেভাবে নির্ণয় করি বা গুডউইল ভ্যালুয়েশনের সময় তোমরা দেখেছো আমরা এইভাবে লায়াবিলিটি সাইড থেকে ডেটা নিয়ে কিভাবে আমরা নেট অ্যাসেটস এর ভ্যালুটা নির্ণয় করি। এখানে আমাদেরকে যে তথ্যগুলো, শেয়ার ক্যাপিটাল গুলো দেওয়া আছে, পেইড আপ শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে, জেনারেল রিজার্ভ আছে, প্রফিট এন্ড লস আছে। এগুলোর সঙ্গে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি, নিচে যেই সম্পত্তি, যেমন গুডউইল ইজ ওয়ার্থ, গুডউইল এর ডেপ্রিসিয়েশন রিজার্ভ ইজ এক্সেস টু দ্য এক্সটেন্ট অফ টাকা 30,000। অর্থাৎ ডেপ্রিসিয়েশন যে এখানে যে লায়াবিলিটিসটা আছে এটা বেশি করা হয়েছে, বেশি অতিরিক্ত ধরা হয়েছে, সুতরাং এটা আমাদের লায়াবিলিটিসটা এখানে আমাদের কমবে। ডেটর্স ব্যাড, যেটা আমাদের খুব ব্যাড হয়েছে, সেটা যেহেতু আমাদের সম্পত্তি কমে গেছে, অর্থাৎ আমাদের সম্পত্তিটা সেখানে কমাতে হবে। এবং একটা লায়াবিলিটিস আছে যেটা কিনা আমাদের আগে হিসাবভুক্ত ছিল না, তাহলে সেই লায়াবিলিটিটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এগুলো বিবেচনায় নিয়েই কিন্তু আমরা নেট অ্যাসেটস ভ্যালুটা নির্ণয় করব। তো চলো কিভাবে আমরা অঙ্কটা করি দেখি। প্রথমে কি বলেছি দেখো, এর মধ্যে কি লেখা আছে, কম্পিউটেশন অফ সারপ্লাস অ্যাসেটস। আমরা সারপ্লাস অ্যাসেটস কত সেটা আমরা নির্ণয় করব। এখানে দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমি লিখেছি। দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমাদের প্রশ্নের মধ্যে ছিল 4 লাখ, সেটাই আমরা নিয়ে আসলাম। এরপরে আমরা দেখো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল যেটা পেইড আপ 2 লাখ সেটা এনেছি। জেনারেল রিজার্ভটা আনলাম, প্রফিট এন্ড লস যেটা সেটা নিয়ে এসেছি। তাহলে আমাদের এখানের মধ্যে
আমরা যেটা পেলাম 6,90,000। এটার সঙ্গে আমরা নিচে যে নোটে যে তথ্যগুলো দেওয়া ছিল যেগুলো আমাদের সমন্বয় করতে হবে, গুডউইল ইজ ওয়ার্থ টাকা 80,000, ডেপ্রিসিয়েশন রিজার্ভ এক্সেস যেটা আমাদের লাইবিলিটি যেটা বেশি ধরা হয়েছে এটা কমাতে হবে, এটা আমরা অ্যাড করে নিব। এবং ডেটর্স যেটা আমাদের ডেটর্স অফ টাকা 10,000 আর লাইকলি টু প্রুভ ব্যাড, হ্যাঁ, যেটা কিনা কুড়িন সেটা কিনা আমরা বাদ দিব। ডেটর সম্পত্তি কারণ সম্পত্তিটা আমাদের কমে যাবে। এবং এখন দেয়ার ইজ এ ডিসপিউটেড লাইবিলিটি অফ টাকা 10,000 নট প্রোভাইডেড ইন দ্য অ্যাকাউন্ট, যেটা কিনা যেটার জন্য কোনো হিসাব ছিল না, সেটা আমরা এখন হিসাবভুক্ত করবো। লাইবিলিটির সাইড আমাদের একটা লাইবিলিটিস ইনক্রিজ হবে। তাহলে এই সমন্বয়গুলো আমরা করব। আমাদের গুডউইল এখানে লিখলাম 80,000, ডেপ্রিসিয়েশন রিজার্ভ যেটা কিনা অতিরিক্ত লাইবিলিটিস হিসেবে দেখানো ছিল সেটা আমরা যেহেতু লাইবিলিটিসটা কমে যাচ্ছে বাড়তি সেটা আমরা এখানের মধ্যে লিখলাম 30,000। ব্যাড ডেট যেটা আমাদের 10,000 সেটা আমরা লেস করব এবং ডিসপিউটেড লাইবিলিটি যেটা 10,000 সেটা আমরা লেস করবো। তাহলে এই সম্পত্তি এবং দায় এগুলো ইনক্রিজ ডিক্রিজ করার পরে আমাদের অ্যাপ্রিসিয়েশন ভ্যালু অফ অ্যাসেটস আছে 90,000, যেটা কিনা আমরা আমাদের এই যে পেড আপ ক্যাপিটাল এবং জেনারেল রিজার্ভ প্রফিট এন্ড লস যেটা এটার সঙ্গে এটা আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরেই কিন্তু আমরা নেট অ্যাসেটস ফর শেয়ারহোল্ডার্স এর যে নেট অ্যাসেটস ভ্যালু যেটা আমরা আগে কিনা অ্যাসেটস থেকে লায়াবিলিটিস লেস করে পেতাম সেটা আমরা এখন এভাবে বের করেছি। এই জিনিসটা তোমরা এই অঙ্কের মধ্যে শিখতে পেরেছো, যেটা কিনা আগের অঙ্কগুলো থেকে একটু ডিফারেন্ট। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি যে আমাদের যে পেড আপ যে শেয়ার ভ্যালুগুলো আছে, শেয়ার ক্যাপিটাল আছে, সেটা আমরা এখান থেকে লেস করে দেব। লেস পেড আপ ভ্যালু অফ শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালে আমাদের ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল কত, এই যে 4 লাখ এবং 7% প্রেফারেন্স শেয়ার যেটা 2 লাখ। এই দুটো জিনিস আমরা এখান থেকে লেস করে দেব। লেস করে দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে কিনা সারপ্লাস অ্যাসেটস। তাহলে আমাদের যে নেট অ্যাসেটস ভ্যালু সেখানে শেয়ার হোল্ডারদের যে দাবিটা সেটা আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমাদের নেট সারপ্লাস অ্যাসেট দাঁড়ালো কত, 1,80,000। এখন এই 1,80,000 আমরা প্রেফারেন্স শেয়ার হোল্ডারের অংশটা নির্ণয় করব এবং ইকুইটি শেয়ারের অংশটা আমরা প্রথমে নির্ণয় করে নেব। চলো আমরা কিভাবে নির্ণয় করি সেটা দেখি। দেখো এখানে লেখা আছে কি ইকুইটি শেয়ার হোল্ডার শেয়ার অফ সারপ্লাস, অর্থাৎ যে সারপ্লাস অফ অ্যাসেট যেটা সেটার শেয়ার কতটুকু ইকুইটি শেয়ার হোল্ডারদের, প্রথমে আমরা সেটা নির্ণয় করছি। আমাদের সারপ্লাস হচ্ছে কত, 1,80,000 এবং ইকুইটি শেয়ার হোল্ডার্স এর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে কত, আমাদের আমরা ক্যাপিটাল রেশিওতে এটা ডিভাইড করে দেব দু টাইপের শেয়ার হোল্ডারদের মধ্যে। আমাদের দেখো ইকুইটি শেয়ার হোল্ডারদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 4 লাখ এবং প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 2 লাখ। তাহলে এই দুটো যদি আমরা প্লাস করি আমাদের দাঁড়াচ্ছে কত, 6 লাখ, তাই না? তাহলে আমরা এই যে 1,80,000 কে দেখো আমরা প্রথমে কি করছি, এটাকে 6 লাখ দিয়ে ডিভাইড বলতে পারো এবং 4 লাখ দিয়ে মাল্টিপ্লাই। এইভাবেই আমরা যদি কথাটা সেভাবে সাজাই তাহলে আমরা 1,80,000 কে 6 লাখ দিয়ে ডিভাইড করবো এবং তারপরে 4 লাখ দিয়ে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করলে আমাদের ইকুইটি শেয়ার হোল্ডারদের যে শেয়ার অংশটুকু সেটা পাচ্ছি আমরা কত, 1,20,000। 1,20,000, এই 1,80,000 এর থেকে 1,20,000 হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডারদের অংশ সারপ্লাস অফ অ্যাসেটস যেটা সেটার। এখন আমরা নির্ণয় করবো হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের শেয়ার অফ সারপ্লাস, অর্থাৎ এই সারপ্লাস অফ যেটা অ্যাসেট সেটার প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের অংশ কতটুকু আমরা সেটা নির্ণয় করবো। একই রকম ভাবে টোটাল পেইড আপ যে ক্যাপিটালটা আছে সেটা দিয়ে আমরা 1,80,000 কে ডিভাইড করবো এবং দেন আমরা 2 লাখ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করলে আমাদের প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের শেয়ার অফ সারপ্লাস হচ্ছে কত টাকা, 60 লাখ। হ্যাঁ, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ইকুইটি শেয়ার হোল্ডারদের শেয়ারের অংশ কতটুকু এবং প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের শেয়ার সারপ্লাস অ্যাসেটস অংশটুকু কতটুকু সেটা আমরা বের করেছি। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে কি আমাদের ভ্যালু পার ইকুইটি শেয়ার এবং ভ্যালু পার প্রেফারেন্স শেয়ার এই দুটো আমরা কিভাবে নির্ণয় করব। দেখো আমাদের অলরেডি আগে থেকে কিন্তু ভ্যালু পার ইকুইটি শেয়ার আমাদের দেওয়া ছিল কত, 10। তার সঙ্গে আমরা কি করব, প্লাস করব যে সারপ্লাস অ্যাসেটস এর যে অংশটুকু আছে সেখান থেকে আমাদের কত আসে। দেখো আমাদের সারপ্লাস অ্যাসেটস ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য শেয়ার অফ সারপ্লাস অ্যাসেট যেটা সেটা হচ্ছে 1,20,000। এই 1,20,000 কে আমরা আমাদের ইকুইটি শেয়ার হোল্ডারদের যে সংখ্যাটা আছে নাম্বার অফ শেয়ার, যেটা দেখো এখানে নাম্বার অফ শেয়ারটা মেনশন করা নেই,
কিন্তু আমাদেরকে পার শেয়ার ভ্যালু দেওয়া আছে এবং পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে। এটা তোমরা ইজিলি বের করতে পারো, যেহেতু তোমরা 4th ইয়ারে পড়ো। 4 লাখকে আমরা 10 দিয়ে ডিভাইড করলে 40,000 হচ্ছে আমাদের নাম্বার অফ ইকুইটি শেয়ার। আমরা সেই যে আমাদের এই সারপ্লাসের যে অংশটুকু আছে ইকুইটি শেয়ার হোল্ডারদের, সেটাকে আমরা 40,000 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে সেটা আমরা আমাদের যে পার শেয়ার ভ্যালু 10 তার সঙ্গে সেটা আমরা প্লাস করে দেবো। প্লাস করে দিলে আমাদের ভ্যালু পার ইকুইটি শেয়ার দাঁড়াচ্ছে টাকা 13। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা একই রকম ভাবে ভ্যালু পার প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের, আমাদের প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের পার শেয়ার ভ্যালু হচ্ছে, দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত টাকা 100, হ্যাঁ, এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে কত 2 লাখ। 2 লাখকে আমরা 100 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের প্রেফারেন্স শেয়ার হোল্ডার সংখ্যা হচ্ছে কত 2000। আমরা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যে শেয়ার ভ্যালুটা আমরা নির্ণয় করি। দেখো ভ্যালু পার প্রেফারেন্স শেয়ার হচ্ছে কত আমাদের, যেহেতু আমাদের দেওয়া ছিল আগে 100, তার সঙ্গে আমরা সারপ্লাস অংশটাকে নিয়ে আসবো। আমাদের সারপ্লাসের যে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যে সারপ্লাসের অংশ, সেটা হচ্ছে সারপ্লাসের অংশটা হচ্ছে 60,000। এই 60,000 কে আমরা 2000 দিয়ে ডিভাইড করব এবং 2000 দিয়ে ডিভাইড করে সেটা আমরা আমাদের 100 এর সঙ্গে প্লাস করে দেব। প্লাস করে দিলে আমাদের দাঁড়াচ্ছে কত, দেখো ভ্যালু পার প্রেফারেন্স শেয়ার টাকা 130। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কিভাবে আমরা আমাদের যে নেট অ্যাসেটস ভ্যালুটা নির্ণয় করলাম এবং কিভাবে সারপ্লাস থাকলে, সারপ্লাস অফ অ্যাসেটস এর অংশ যদি প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা দাবিদার হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা শেয়ার ভ্যালুটা নির্ণয় করব, তোমরা এই অঙ্কটার মাধ্যমে শিখতে পেরেছো। তো এই অঙ্কটার মাধ্যমে আমি অ্যাসেটস বেস যে ভ্যালুয়েশন, সেটা থেকে আমি আর সামনে চলে যাব। দেখো আমরা মেথডস অফ শেয়ার ভ্যালুয়েশনের আমি প্রথম পদ্ধতি যেটা, সেটা হচ্ছে অ্যাসেট বেসড মেথড। এটা তোমাদেরকে আলোচনা করে বুঝিয়েছি আমি। কতগুলো এই পদ্ধতিতে কিভাবে শেয়ার ভ্যালুয়েশন করতে হয় কয়েকটি অঙ্ক করার মাধ্যমে বা কয়েকটি প্রবলেম সলিউশন করার মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে আমি এখন এই পর্যায়ে আলোচনা করব সেটা হচ্ছে কিনা ইল্ড মেথডে কিভাবে আমরা শেয়ারের ভ্যালুয়েশন করব। ইল্ড মেথড বা আয় পদ্ধতি বা আয় অর্জন পদ্ধতি, এই পদ্ধতিতে যেটা করা হয়, আমরা যেমন অ্যাসেট বেস মেথডে কি করেছি, প্রতিষ্ঠানের সম্পত্তি কতটুকু আছে এবং তার এগেইনস্টে লায়াবিলিটিস কতটুকু আছে সেইটা বিবেচনা করে কিন্তু আমরা শেয়ারের মূল্যায়ন করেছিলাম। এখানে কিন্তু এই পদ্ধতিতে সেই বিষয়টা আসবে না। এখানে সম্পত্তির মূল্যটাকে সেইভাবে বিবেচনায় আনা হয় না। এখানে যে জিনিসটা আনা হয় সেটা হচ্ছে কি, যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করার ক্ষমতা কতটুকু, আয় অর্জন করার ক্ষমতা কতটুকু, সেটার ভিত্তিতেই কিন্তু শেয়ারের মূল্যায়নটা করা হয়ে থাকে। তো এই পদ্ধতিটাকে দুটো উপায়ে আমরা এই পদ্ধতিতে শেয়ার ভ্যালুয়েশন করতে পারি। একটা হচ্ছে এক্সপেক্টেড প্রফিট বেসড মেথড আর একটা হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড মেথড। এক্সপেক্টেড প্রফিট বেসড মেথড এটার প্রত্যাশিত মুনাফা ভিত্তিক পদ্ধতি। অর্থাৎ তোমার গুডউইল ভ্যালুয়েশনের সময় আমরা যেভাবে করেছিলাম, অতীত যে অভিজ্ঞতা, অতীত যে কয়েক বছরের যে মুনাফা, সেটাকে বিবেচনা করে ভবিষ্যতে কি পরিমাণ মুনাফা অর্জন করতে পারে সেটাকে তোমার কি করা হয়, যেমন আমরা সুপার প্রফিট মেথডের পরে যে ক্যাপিটালাইজেশন যে মেথডটা আছে, ঠিক সেইভাবে এটাকে ক্যাপিটালাইজেশন করা হয়, যেটা তোমার প্রতিষ্ঠানের যে নর্মাল রেট অফ রিটার্ন, সেই রেট অফ রিটার্নের ভিত্তিতে তোমার এক্সপেক্টেড প্রফিটকে ক্যাপিটালাইজেশন করা হয়। ক্যাপিটালাইজেশন করার পরে সেটাকে নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করে শেয়ারের ভ্যালুয়েশনটা করা হয়ে থাকে। এই পদ্ধতিতে তোমার মেজরিটি হোল্ডিংস যারা শেয়ার হোল্ডাররা, তাদের শেয়ারের মূল্য নির্ণয় করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। আর এক্সপেক্টেড ডিভিডেন্ড মেথড যেটা লভ্যাংশ পদ্ধতি, প্রত্যাশিত লভ্যাংশের পদ্ধতি যেটা, এটা সাধারণত তোমার মাইনরিটি হোল্ডিংস এর জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে তোমার মুনাফার হারের ভিত্তিতে শেয়ারের ভ্যালুয়েশনটা করা হয় এবং যারা মনে করো তোমার যারা ব্যবসা প্রতিষ্ঠানে অল্প সময়ের জন্য তাদের শেয়ার কিনে আবার সেল করে দেয়, এই ধরনের যারা শেয়ার হোল্ডার, তাদের ক্ষেত্রে কিন্তু তোমার এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়। তো আজকে আমরা চলো, এবং ইল্ড মেথডটা দেখো, ইল্ড মেথডকে অনেকগুলো নামে ডাকে। যেভাবে আমরা যেমন অ্যাসেট বেস মেথডে দেখেছিলাম সেটাকে অনেকগুলো নামে ডাকা হয়, ঠিক একই রকম ভাবে ইল্ড মেথডকে অনেকগুলো নামে ডাকা হয়। সেগুলো আমি এখানে লিখে রেখেছি। ইল্ড অথবা ইনকাম মেথড অথবা মার্কেট ভ্যালু মেথড, হ্যাঁ, অথবা আর্নিং মেথড, এই সমস্ত নামে এই পদ্ধতিকে ডাকা হয়। তো আমরা এখন এই পদ্ধতিতে আমি সূত্রগুলো বলছি না, সরাসরি আমরা একটা প্রবলেম সলভ করার মাধ্যমে কিভাবে এই পদ্ধতিতে শেয়ারের ভ্যালুয়েশন করা হয় আমরা এখন সেটা দেখব।
এখানে আমি একটা কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেনের মধ্যে কি বলা আছে দেখো, given below is the balance sheet of X Limited as at 31st December 2019. এক্স লিমিটেডের ব্যালেন্স শিটের দেওয়া আছে এখানে আমাদের নিচে, যেটা কিনা 31শে ডিসেম্বর 2019 তারিখের। লাইবিলিটিস পাশে দেওয়া আছে দেখো, শেয়ার ক্যাপিটাল 20,000 শেয়ারস এট দ্য রেট অফ টাকা 10 ইচ, 20,000 শেয়ার 10 টাকা করে, তার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 2 লাখ। জেনারেল রিজার্ভ 90,000, ট্যাক্সেশন প্রভিশন 50,000, এমপ্লয়িজ সেভিংস অ্যাকাউন্ট 25,000, sundry creditors 49,000, profit and loss appropriation account 16,000। টোটাল হচ্ছে লাইব্রেরিজ পাশে 4,30,000 এবং অ্যাসেটস পাশে দেখো, প্ল্যান্ট এন্ড মেশিনারি দেওয়া আছে 1,65,000, ল্যান্ড এন্ড বিল্ডিং 1,55,000, ট্রেডমার্কস 10,000, স্টক ইন ট্রেড 24,000, sundry creditors 44,000, cash and bank 26,000, preliminary expense 6,000, total 4,30,000। নিচে কি বলা আছে দেখো, প্রফিট বিফোর ট্যাক্স and rate of dividend for last 3 years where, গত 3 বছরের প্রফিট দেওয়া আছে যেটা কিনা বিফোর ট্যাক্স। হ্যাঁ, 2017 এ দেওয়া আছে 1 লাখ, 2018 এ দেওয়া আছে 1,50,000, 2019 এ দেওয়া আছে 2 লাখ। রেট অফ ডিভিডেন্ড দেওয়া আছে 15%, 20%, 25%। এখানে কি বলা আছে দেখো, মার্কেট yield of similar types of shares is 16%. Compute the value of share number 1 if majority holdings are to be sold and 2 হচ্ছে minority holdings are to be sold। দুটো পদ্ধতিতেই আমাদেরকে শেয়ারের ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে এই কোশ্চেনটার মধ্যে দেখো, অ্যাসেটস দেওয়া আছে, লায়াবিলিটিস দেওয়া আছে, এই সবকিছুই দেওয়া আছে আমাদেরকে, এবং গত 3 বছরের মুনাফা দেওয়া আছে এবং রেট অফ ডিভিডেন্ডও দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। তাহলে আমরা দুটো পদ্ধতি এবং যতগুলো উপায় আছে সবগুলো ভাবেই কিন্তু আমরা শেয়ারের ভ্যালুটা নির্ণয় করতে পারি, কিন্তু আমাদেরকে প্রশ্নে যেভাবে বলেছে আমাদের সেভাবেই করতে হবে। প্রশ্নে যেহেতু বলেছে যে মেজরিটি হোল্ডিংস এ নির্ণয় করতে হবে এবং মাইনরিটি হোল্ডিংস এ নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখন এই দুটো ইয়েতে যেই পদ্ধতিতে করতে হয় আমরা সেভাবে করব। অর্থাৎ ইল্ড মেথডে আমরা প্রথমে আমাদের যেটা এইখানে যেমন ধরো এক্সপেক্টেড প্রফিট বেসড মেথড আমরা এইভাবেও করব, এবং এক্সপেক্টেড ডিভিডেন্ড মেথড এইভাবেও কিন্তু আমরা শেয়ারের ভ্যালুয়েশনটা নির্ণয় করব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা অঙ্কটা কিভাবে সলভ করি সেটা আমরা দেখি। প্রথমেই দেখো, আমরা এই পদ্ধতিতে অর্থাৎ ইল্ড মেথডে আমরা কি করব, এখানে আমি আগেই বলেছি এখানে কিন্তু আমরা অ্যাসেটস, লায়াবিলিটিস এগুলো কিন্তু আমরা বিবেচনায় আনি না। এখানে যে জিনিসগুলো বিবেচনায় আনি সেটা আমি বলেছি যে প্রফিট গুলো, নর্মাল রেট অফ রিটার্ন, প্রফিট, হ্যাঁ, এবং তোমার ডিভিডেন্ড রেট যেগুলো সেগুলো বিবেচনায় আসবে। তাহলে এখানে প্রথমে আমরা কি করেছি, অ্যাভারেজ প্রফিট, যেটা আমরা আমাদের এই অ্যাভারেজ প্রফিটটা আমরা নির্ণয় করে নিয়েছি। আমাদেরকে আমি বলেছিলামও যে গুডউইল ভ্যালুয়েশনের সময় আমরা যেভাবে করেছিলাম ঠিক সে একই রকম ভাবে সেভাবেই আমরা অ্যাভারেজ প্রফিটটা নির্ণয় করবো। এখানে প্রফিট বিফোর ট্যাক্স দেওয়া আছে আমাদেরকে 1 লাখ, 1,50,000 এবং 2 লাখ। আমরা সেগুলো প্লাস করলাম এবং প্লাস করার পরে 3 দিয়ে ডিভাইড করে 1,50,000 আমরা বের করেছি। 1,50,000 আমরা বের করে নিয়ে আমরা এখানে, আচ্ছা, এরপরে আমরা কি করব, এই 1,50,000 কে আমরা ক্যাপিটালাইজ করব। ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট কিভাবে ক্যাপিটালাইজ করে, এই কোশ্চেনের মধ্যে দেখো আমাদেরকে নরমাল রেট অফ রিটার্ন দেওয়া আছে কত, দেখো মার্কেট yield অফ সিমিলার টাইপস অফ শেয়ারস ইজ 16%। বাজারে এই টাইপের শেয়ারের তোমার মুনাফার হার হচ্ছে কত, 16%। তাহলে এটা হচ্ছে আমাদের নরমাল রেট অফ রিটার্ন। এই নরমাল রেট অফ রিটার্ন দিয়ে কিন্তু আমরা কি করব, আমাদের এই পরিমাণ মুনাফা অর্জন করতে হলে কি পরিমাণ মূলধন আমরা মূলধনায়ন করা, যেটাকে আমরা ক্যাপিটালাইজেশন বলি, সেটা আমরা করে নেব। অর্থাৎ আমি যেমন ইয়ের সময় বলেছিলাম, গুডউইল ভ্যালুয়েশনে বলেছিলাম যে তোমাদের কি, যে 10 টাকা মুনাফার জন্য যদি 100 টাকা মূলধন দিয়ে করতে হয়, ঠিক সেইভাবে যেহেতু আমাদের এখানে 16% হচ্ছে আমাদের নর্মাল রেট অফ রিটার্ন, ঠিক সেইভাবে আমরা 16 এর জন্য যদি 100 হয় তাহলে 1,50,000 এর জন্য কতটুকুন ক্যাপিটালাইজেশন লাগবে সেটা আমরা এখানে বের করছি। কত বের হলো আমাদের, 9,37,500। ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিটটা বের হলো আমাদের 9,37,500 টাকা, যেটা আমাদের
গড় মুনাফা ছিল আমাদের 1,50,000 এবং এটাকে মূলধনায়ন করার পরে আমরা পাচ্ছি কত 9,37,500। এখন মূলধনায়ন করলে কিন্তু এটা কিন্তু এখন মূলধন বলতে পারো, এবং এটাকে যদি আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পার শেয়ার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এবং নাম্বার অফ শেয়ারস কত দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে 20,000 শেয়ার একদম ক্লিয়ার বলা আছে, কোনো ভাগ টাগ করে বের করতে হচ্ছে না। 20,000 শেয়ার এবং 10 ইচ এবং এটা ফুললি পেড দেখা যাচ্ছে। তাহলে 20,000 শেয়ার দিয়ে যদি আমরা এই ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিটকে ডিভাইড করি তাহলে আমরা মার্কেট ভ্যালু পার অর্ডিনারি শেয়ার পাচ্ছি 46.88। 46.88। হ্যাঁ, আমরা এভাবে বের করতে পারি। যদি এটা মেজরিটি হোল্ডিংস এর জন্য আমরা বের করছি, মেজরিটি হোল্ডিংস এর জন্য কিন্তু আমরা এভাবে বের করতে পারি। এটার একটা অল্টারনেট ওয়ে আছে এটা বের করার এই মেজরিটি হোল্ডিংস এর জন্য। চলো আমরা সেটা দেখে নিই। অল্টারনেট মেথডটা কি? অল্টারনেটিভ মেথডটা দেখো, এখানে মধ্যে আমরা কিভাবে বের করছি। এখানে কিন্তু আমরা কোম্পানিজ এক্সপেকটেশন রেটটা ইউজ করছি। আসলে কি এখানে এই অঙ্কে যদিও আমরা এক্সপেকটেশন রেটটা আমরা অঙ্ক করে বের করব, কিন্তু তোমাকে যখন কোনো প্রশ্ন দেওয়া হবে হয়তো সবগুলো তথ্য তোমার কাছে থাকবে না। যেই তথ্যটা দেওয়া থাকবে সেটার ভিত্তিতে কিন্তু তোমাকে অঙ্ক করতে হবে, এবং যেটা চাইবে সেটার ভিত্তিতে তোমাকে অঙ্কটা করতে হবে। যেহেতু যদিও তোমাদের যেহেতু সবগুলো জানা দরকার কিভাবে সবগুলো মেথড অঙ্ক করতে হয়, সেই জন্য আমি এই অঙ্কটার ক্ষেত্রে অল্টারনেটিভ মেথডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে করে তোমরা যে কোনো মেথডে অঙ্কটা করতে পারো। এখানে মধ্যে আমরা কোম্পানিজ এক্সপেকটেশন রেট দেখো, এখানে এক্সপেকটেশন রেটটা হচ্ছে কি এক্সপেক্টেড অ্যাভারেজ প্রফিট, এটা প্রথমে আমরা নির্ণয় করছি এবং সেটাকে আমরা পেইড আপ ক্যাপিটাল দিয়ে ভাগ করে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। আমাদের এক্সপেক্টেড অ্যাভারেজ প্রফিট কত আমরা একটু আগে দেখলাম 1,50,000 এবং আমাদের পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 2 লাখ, আর 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের কোম্পানিজ এক্সপেকটেশন রেট হচ্ছে 75%। এটা আমরা বের করলাম। এখন এই এক্সপেক্টেড রেটকে আমরা কি করব, নরমাল রেট অফ রিটার্ন দিয়ে ডিভাইড করব। যেমন ধরো মার্কেট ভ্যালু পার অর্ডিনারি শেয়ার, এটা হচ্ছে ফর্মুলাটা। যেহেতু এই অঙ্কের মধ্যে রেটটা দেওয়া ছিল না সেজন্য আমরা রেটটা বের করে দিয়েছি। মার্কেট ভ্যালু পার অর্ডিনারি শেয়ার বের করার সূত্রটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন ইনটু পেইড আপ ভ্যালু পার শেয়ার। এই যে বিকল্প পদ্ধতি, এই বিকল্প পদ্ধতিতে বের করার ফর্মুলাটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন তথ্য যদি তোমার কোনোটা বের করতে হয় সেক্ষেত্রে তোমাকে সেটা বের করতে হবে। যেমন এই অঙ্কটার মধ্যে আমাদের এক্সপেক্টেড রেটটা এখানে দেওয়া ছিল না, এটা আমি এখানে বের করে নিয়েছি এবং এটা বের করার ওয়ে হচ্ছে এভাবে। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন ইনটু পেইড আপ ভ্যালু পার শেয়ার। আমাদের এক্সপেক্টেড রেট হচ্ছে 75%, নরমাল রেট হচ্ছে 16% এবং পেইড আপ ভ্যালু পার শেয়ার হচ্ছে আমাদের 10। তাহলে আমরা এইভাবে ইকুয়েশনের মাধ্যমে আমরা পেয়ে গেলাম আমাদের মার্কেট ভ্যালু পার অর্ডিনারি শেয়ার হচ্ছে 46.88। দেখো যে পদ্ধতিতে আমরা এই যে মেজরিটি হোল্ডিংস এর জন্য বের করি না কেন, এখানেও কিন্তু আমাদের বের হলো কত 46.88, এবং বিকল্প যে পদ্ধতি সেই পদ্ধতিতেও কিন্তু আমাদের একই রেজাল্ট বের হয়ে এসেছে। এটা তুমি কখন কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করবে এটা ডিপেন্ড করবে কোশ্চেনের প্যাটার্নের উপরে। কোশ্চেন যদি সবসময় সব তথ্য তোমাকে নাও দেওয়া থাকতে পারে, এবং সেটাই তখন তোমাকে চয়েস করে নিতে হবে যে তুমি কোন পদ্ধতিতে এই শেয়ারের ভ্যালুয়েশনটা করবে। আমরা এরপরে এই যে মাইনরিটি হোল্ডিংস, যেটা আমাদের যে কোশ্চেনের যে 2 নম্বর যে রিকোয়ারমেন্টটা ছিল, আমরা যদি কোশ্চেন একটু দেখি, এখানে মধ্যে বলা আছে দেখো কম্পিউট দ্য ভ্যালু অফ শেয়ারস। নাম্বার 2 তে কি বলা আছে, মাইনরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড। যদি মাইনরিটি হোল্ডিংস এর শেয়ারটা আমরা বিক্রি করতে যাই সেই ক্ষেত্রে আমাদের শেয়ারের ভ্যালুয়েশনটা কিভাবে হবে। খুব সহজ, দেখো এটা একদমই সহজ। আমার মনে হয় শেয়ার ভ্যালুয়েশনের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই অংশটা, ভ্যালু পার অর্ডিনারি শেয়ার ইফ মাইনরিটি হোল্ডিংস আর টু বি সোল্ড। এই ক্ষেত্রে আমরা কি করব, যে ডিভিডেন্ড যে রেটগুলো দেওয়া আছে, যদি রেট দেওয়া না থাকে সেক্ষেত্রে রেট বের করতে হবে, কিন্তু আমাদের এই কোশ্চেনের মধ্যে রেট দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সমস্ত রেটগুলো যোগ করে নিয়ে এবং যতগুলো বছরের দেওয়া আছে সেটা দিয়ে, এখানে যেহেতু 3 বছরের দেওয়া আছে আমরা 3 বছর যোগ করে 3 দিয়ে ডিভাইড করলাম, এবং আমাদের অ্যাভারেজ ডিভিডেন্ড রেট বের হলো 20%। 20% বের হলো, এবং মার্কেট ভ্যালু পার অর্ডিনারি শেয়ার একই রকম ভাবে ডিভিডেন্ড রেটকে নরমাল রেট অফ রিটার্ন দিয়ে আবার ডিভাইড করবো এবং পেইড আপ ভ্যালু পার শেয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে আমাদের এখানে মধ্যে দেখো মাইনরিটি হোল্ডিং এর ক্ষেত্রে কিন্তু শেয়ারের ভ্যালুটা বের হলো টাকা 12.5। এখানে আমরা দেখো ডিভিডেন্ড রেটটা আমাদের 20% সেটা আমরা লিখেছি, নরমাল রেট অফ রিটার্নটা 16% সেটা আমরা লিখলাম, এবং
এরপরে আমাদের এই মাল্টিপ্লাই করলাম আমরা পেইড আপ ভ্যালু পার শেয়ার দিয়ে। তাহলে আমাদের মার্কেট ভ্যালু পার শেয়ার, অর্ডিনারি শেয়ার আমরা যখন ইন কেস অফ তোমার মাইনরিটি হোল্ডিংস আর টু বি সেল, সেক্ষেত্রে আমরা পেয়েছি আমাদের পার শেয়ার ভ্যালু বের হলো 12.5। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি আবারও বলছি, তোমরা আমাকে ইমেল করতে পারো অথবা কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো। এরপরে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের ফেয়ার ভ্যালু মেথড এবং ইল্ড মেথডে আরো সুন্দর কিছু অঙ্ক করাবো এবং ফেয়ার ভ্যালু মেথডটা নিয়ে আমি ডিসকাস করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ের যে ইলাস্ট্রেশনের যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা দেখবে আর এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য। আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।